ওকে, আমাদের এর আগে ভাইরাস পর্যন্ত হয়ে গেছিল। তো ভাইরাস শেষ হওয়ার পরে আমাদের নতুন টপিকস ইস্ট এবং রিকেটশিয়া। তো রিকেটশিয়াও বলে, অনেকে রিকেটসি বলে। তো ইস্ট, যেটা তোমরা নাম শুনে বুঝতেছো, তোমরা আগে ছোটোবেলায় পড়ে আসছো। রিকেটশিয়াও মোটামুটি কিছুটা পড়ছো আর কি। যাই হোক, আমরা এখানে কিছুটা ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো দুইটা টপিকস বা দুইটা মাইক্রোব সম্পর্কে আমরা জানবো একই স্লাইডে একসাথে, এই জন্য দেওয়া হয়েছে আর কি। তো ফার্স্টে আমাদের ইস্ট সম্পর্কে কিছু কথাবার্তা আসবে। ওকে, দেখো, ইস্টটাকে আমাদের জানতে হবে ফানজি কি বা ফানজাই কি। ঠিক আছে, ফানজির সহজ বাংলা হচ্ছে কি ছত্রাক, বুঝছো? তো ছত্রাক নাম শুনে আমাদের কি মনে আসে? মূলত ছত্রাক মানেই আমাদের ছোটবেলায় মাথায় চলে আসতো যে ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা কি জন্য বলা হয়? কারণ এইগুলা আর কি, মানে ছত্রাক যেগুলা মানে সবচেয়ে বেশি পাওয়া যায় মাশরুম টাইপের, এগুলো সবচেয়ে বেশি তোমার কি থাকে, অ্যাগারিকাস যেটা। তো এটার শেপটা অনেকটা ছাতার মতো থাকে আর কি, একটা বড় ছড়ানো জায়গা, তার নিচে একটা স্টাইপ বা দণ্ডের মতো থাকে। তো আর যেহেতু এটার লেন্থ বা হাইটটা অনেক কম, এই জন্য এটাকে অনেকে শখ করে ব্যাঙের ছাতা বলে থাকে, যে ব্যাঙ বৃষ্টির সময় হয়তো এই ছাতার নিচে আশ্রয় নেয়। যাই হোক, ব্যাঙের সাথে এই ছাতার কোনো সম্পর্ক নাই, সাইন্টিফিক্যালি কোনো প্রুফ নাই। তো জাস্ট রূপকথার জন্য বা ছেলেপেলেদের গল্পের জন্য এটা বলা হয়তো আর কি। ঠিক আছে, ওকে। তো ফানজি বলতে আমরা জিনিসটা কি বুঝতেছি তাহলে? ফানজি হচ্ছে সহজ কথায় যে ফানজি হচ্ছে, দেখো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, ফানজি আর ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক তোমাদের মনে থাকার কথা। তারপর একটু স্মরণ করে দিচ্ছি। প্রোক্যারিওটিক ছিল কি, এমন ধরনের সেল বা এমন ধরনের অর্গানিজম যাদের সেলের মধ্যে কোনো স্ট্রাকচার্ড বা ডেফিনিট নিউক্লিয়াস নাই এবং আরও অনেক কিছু অর্গানস তাদের অনুপস্থিত থাকবে। ঠিক আছে, কিন্তু তার তুলনায় প্রোক্যারিওটিকটা, প্রোক্যারিওটিক কথা বলতেছি, যে প্রোক্যারিওটিকটা খুবই মানে অর্গান খুবই কম থাকবে এবং জাস্ট যেগুলো না হলে চলে না সেগুলো থাকবে আর কি। আর নিউক্লিয়াসটা থাকবে মানে অতটা সুগঠিত থাকবে না, জাস্ট কিছু প্লাজমিড থাকবে, প্লাজমিডের মাধ্যমে সে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের যে কাজগুলো আছে সেগুলো করে থাকবে আর কি। ঠিক আছে, ওকে। আর ইউক্যারিওটিক যেটা, ইউক্যারিওট বা ইউক্যারিওটিক যেটা, সেটা হচ্ছে সুকেন্দ্রিক। তো এর নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে এবং মাইটোকন্ড্রিয়া বলো বা ডিএনএ বা প্লাজমিড, যে প্লাজমিড থাকবে না কিন্তু এখানে, মানে সুস্পষ্ট যে এটা থাকবে আর কি, ডিএনএ এবং আরএনএ মলিকুলগুলো নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকবে। ঠিক আছে, ওকে। মাইক্রো অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমটা আমরা আগেই বলছিলাম যে মাইক্রো অর্গানিজমস কাকে বলবো। আমাদের যেহেতু সাবজেক্টে মাইক্রোবায়োলজি, এই জন্য সব কিছু মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ যেগুলো আমাদের ভালোভাবে অবজার্ভ করার জন্য মাইক্রোস্কোপ দরকার, যাদেরকে আমরা মাইক্রো অর্গানিজম বলে থাকি। ঠিক আছে, এরপরে বলতেছে স্পোর বিয়ারিং প্রোটিস্ট। স্পোরটা কি? স্পোর হচ্ছে যে তোমার যখন সেক্সুয়ালি কোনো অর্গানিজম কী করে, তারা রিপ্রোডাকশনে যায়, তখন তাদের কিছু স্পোর তৈরি হয়। স্পোরটা হচ্ছে যে তোমার এই ডিপ্লয়েড ছোটো ছোটো মানে ওই প্রাণীরই একটা অংশ, সরি ওই উদ্ভিদের একটা অংশ, যার মাধ্যমে সে নতুন একটা উদ্ভিদ দেহ সৃষ্টি করতে পারে, তাদেরকে আমরা বলবো স্পোর। ঠিক আছে, তো এই স্পোর তৈরি করতে পারে এবং এটা হচ্ছে প্রোটিস্ট। ঠিক আছে, ওই 5 কিংডমের কথা মনে আছে, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছিলা। তো ওই 5 কিংডমের মধ্যে একটা কিংডম হচ্ছে প্রোটিস্ট। ঠিক আছে, যারা হচ্ছে ইউক্যারিওটিক সদস্য। ওকে, দ্যাট ল্যাক ক্লোরোফিল, এর খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে আমাদের যে ফানজি, এর মধ্যে কিন্তু কোনো ক্লোরোফিল থাকবে না। বুঝছো? তোমরা যদি একটু খেয়াল করো, যে চিত্রের দিকে খেয়াল করতে পারো, তোমাদের স্মৃতির দিকে খেয়াল করতে পারো, যে যতগুলো তোমরা ব্যাঙের ছাতা দেখছো বা যাই বলো মাশরুম বা ছত্রাক যতগুলো দেখছো, সবগুলো কিন্তু কি অসবুজ ছিল। ঠিক আছে, অসবুজ মানে সবুজ বাদে অন্য কোনো রং ছিল, হয়তো গ্রে কালার অথবা তোমার হোয়াইট কালার অথবা তোমার একটু চকমকে টাইপের, কিন্তু সবুজ কিন্তু খুব কম পাইছো। ঠিক আছে, কিন্তু যদি ক্লোরোফিল থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু সবুজ পার্ট থাকতো। ঠিক আছে, যেহেতু ক্লোরোফিল নাই ফানজিতে, যেহেতু ক্লোরোফিল নাই, সেহেতু অবধারিতভাবে এটা হচ্ছে একটা কি পরভোজী বা পরজীবী একটা উদ্ভিদ। বুঝছো? তো এখানে দুইটা জিনিস ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে যে ক্লোরোফিল না থাকলে সে তাহলে খাবার পাবে কীভাবে? খাবার পাবে কীভাবে? সে অন্য একটা প্রাণীর উপর ডিপেন্ড করবে বা অন্য একটা কি বলে এটাকে, লিভিং সিস্টেমের উপর ডিপেন্ড করবে। সেটা জীবিতও হইতে পারে, মৃতও হইতে পারে। ঠিক আছে, দুই ধরনেরও হইতে পারে। এরপর দেখো, দে আর কেমো হেটেরোট্রপস অ্যান্ড অ্যাকোয়ার ফুড বাই অ্যাবজর্পশন।
তারা হচ্ছে কেমো হেটারোট্রফ। কেমো মানে কি? কেমো মানে তো বুঝতেছো, কেমোট্রফসটা কি বলবো? যারা কেমিক্যালি এনার্জিটা অ্যাবজর্ব করে, ঠিক আছে? কেমিক্যাল এনার্জিটা অ্যাবজর্ব করে, তোমাদের আগেই বলছিলাম প্রাণী যারা, তারা হচ্ছে কেমিক্যাল এনার্জিটা অ্যাবজর্ব করে। যেরকম মানুষ কি করে, কেমিক্যাল এনার্জিটা অ্যাবজর্ব করে, কিন্তু যারা প্লান্ট তারা কি করে, তোমার রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করে, অর্থাৎ সূর্যালোক থেকে যে শক্তিটা পায় সেই শক্তিটা তারা অ্যাবজর্ব করতেছে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে তারা হচ্ছে কেমিক্যালি অ্যাবজর্ব করবে। এখানে একটা লিখছে অ্যান্ড অ্যাকোয়ার ফুড বাই অ্যাবজর্পশন, এবং তারা খাবারটা কীভাবে শোষণ করবে, শোষণের মাধ্যমে তারা খাবারটা অর্জন করবে, ঠিক আছে? তারা কিন্তু তৈরি করতে পারবে না। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলছে, রিপ্রোডিউস সেক্সুয়ালি অর অ্যাসেক্সুয়ালি, অর্থাৎ এদের দুই ধরনের রিপ্রোডাকশন হইতে পারে। সেক্সুয়ালি হইতে পারে, যৌন প্রজনন হইতে পারে, অথবা অযৌন প্রজননও হইতে পারে। এবং যৌন প্রজননের জন্য অবশ্যই কি দরকার, একটা পুংগেমেট এবং একটা স্ত্রী গেমেট, ঠিক আছে? আর যদি অ্যাসেক্সুয়ালি হয় বা অযৌন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো গ্যামেটের প্রয়োজন হচ্ছে না, জাস্ট একটা অর্গান বা একটা পার্ট অফ দ্য বডি সেখান থেকে সরাই এনে নতুন একটা তোমারই তৈরি হবে আর কি, স্পিসিস তৈরি হবে। দ্য স্টাডি অফ ফাঞ্জাই ইজ কল্ড মাইকোলজি, ঠিক আছে? তো এই ছত্রাকের যে যেখানে আলোচনা হয় বা পড়াশোনা হয়, গবেষণা হয়, সেটাকে আমরা বলতেছি মাইকোলজি বা ছত্রাকবিদ্যা, ঠিক আছে? দেখো নিচে তিনটা ফিগার আছে, সুন্দর সুন্দর কালারফুল ফিগার। বাম পাশেরটা হচ্ছে কি আমাদের সবচেয়ে কমন পরিচিত যে জিনিসটা দেখি ব্যাঙের সাথে মাশরুম, সেটা। মাঝখানেরটা একটা একটু কালারফুল টাইপের, যেটা গাছের গুঁড়িতে হয়, দেখছো? আর ডান পাশেরটা আর একটু মানে একটু সজ্জিত টাইপের আর কি, ফুলের মতো অনেকটা স্ট্রাকচার। তো সেটা অনেক সময় গাছের গায়ে দেখা যায়, ঠিক আছে? ওকে, এটা ছিল আমাদের ফানজাইয়ের মোটামুটি কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন দেখো ফানজাইয়ের মধ্যে বা ছত্রাকের মধ্যে দুইটা গ্রুপ আছে, ঠিক আছে? অর্থাৎ ফানজাইকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ দেখো, টু মেজর গ্রুপস অফ অর্গানিজমস মেক আপ দ্য ফানজাই। তো দুইটা প্রধান গ্রুপ ফানজাই গ্রুপটাকে গঠিত করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য মাল্টি সেলুলার ফিলামেন্টাস ফানজাই। প্রথমটা হচ্ছে যে বহুকোষী ফিলামেন্টযুক্ত ফানজাই। বহুকোষী ফিলামেন্টযুক্ত ফানজাই, এটার উদাহরণটা কি একটু নামটা মনে রাখলে সুবিধা হবে, মোল্ডস ফিলামেন্টাস ফানজাই দ্যাট প্রডিউস এরিয়াল মাইসেলিয়াম, ঠিক আছে? মোল্ড হচ্ছে এই ধরনের জিনিস, সেটা কি করবে, প্রডিউস এরিয়াল মাইসেলিয়াম, তারা হচ্ছে কি বায়োবিও মাইসেলিয়াম তৈরি করবে। বায়োবিও মানে কি, যেটা তোমার এই কি বলে, মাটির নিচ থেকে বাইরে হয়ে থাকবে আর কি, অর্থাৎ বাতাসে বা শূন্যে থাকবে, সেটাকে আমরা বলতেছি এরিয়াল মাইসেলিয়াম। যেরকম তোমার চিন্তা করো ব্যাঙের ছাদের কথা, তার কিন্তু নিচের দিকে থাকে কি রাইজোম জাতীয় যে কাণ্ড, সেগুলো থাকবে, মূলটা থাকবে মাটির নিচে, আর বাকি যে মাইসেলিয়ামটা সেটা কিন্তু মাটির উপরেই থাকবে। এটা হচ্ছে এরিয়াল মাইসেলিয়াম, বুঝছো? এটা হচ্ছে মাল্টি সেলুলার ফিলামেন্টাস ফানজাই। এর মধ্যে ফিলামেন্ট থাকবে, ফিলামেন্ট মানে হচ্ছে তন্তু বা সুতার মতো অঙ্গ। তো তোমরা যদি একটা মাশরুমকে ভাঙো, বিশেষ করে যে গোড়ার অংশটা আর কি, যেখানে লম্বা লাঠির মতো দন্ডটা, সেটাকে যদি ভাঙো বা চাপ দাও, তাহলে দেখবে ভিতরে সরু সুতার মতো জড়াজড়ি করা অনেকগুলো অঙ্গ আছে। এইগুলোকে বলা হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে? সুতার মতো মানে অর্গানকেই বলা হচ্ছে ফিলামেন্ট। ওকে, দেন দ্য ইউনিসেলুলার ফানজাই, এরপর হচ্ছে কি এককোষী ফানজাই। সেটা কীরকম, ইস্ট আর ফানজাই, বাট দে আর ইউনিসেলুলার অ্যান্ড প্রডিউস নো এরিয়াল মাইসিলিয়াম। তো ইস্টটাও একটা ফানজাইয়ের অংশ, কিন্তু এদের সেল হচ্ছে একটা, এবং এরা কোনো এরিয়াল মাইসিলিয়াম তৈরি করবে না, অর্থাৎ এরা তোমার ইসের বাইরে, মাটির বাইরে বা সে যেখানে থাকছে তার বাইরে বা শূন্যের মধ্যে কোনো ধরনের মাইসিলিয়াম তারা বাইরের থেকে দেখা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইস্টের একটা বৈশিষ্ট্য। ওকে, তো আমাদের এখানে মোল্ড নিয়ে আসলে তেমন কোনো আলোচনা নাই, আমাদের এখানে কথাবার্তা হবে ইস্ট নিয়ে, ঠিক আছে? অর্থাৎ এটা ইউনিসেলুলার ফানজাই, সেটা নিয়ে। ওকে, এরপর পয়েন্টটা দেখো, ফানজাই অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম লিভিং অর ডেড অর্গানিক ম্যাটার, ঠিক আছে? তো ফানজাইটা জীবিত অথবা মৃত অর্গানিক বস্তু থেকে সে খাবার সংগ্রহ করবে। প্ল্যান্ট অ্যানিমালিস্টটা সে গাছও হইতে পারে, অথবা তোমার ধরো উদ্ভিদও হইতে পারে, প্রাণীর থেকে হইতে পারে। দ্যাট দে গ্রো অন, যার উপর তারা তৈরি থাকবে, ঠিক আছে? সহজ ভাষায় যদি তোমাদেরকে বলা হয়, যদি মৃত জিনিসের উপর উদাহরণ বলতে বলা হয়, তাহলে সেটা কীরকম হতে পারে? সেটা হচ্ছে দেখো, যখন তোমরা একটা পাউরুটি বা একটা মনে করো যে কোনো একটা অর্গানিক খাবার তুমি রেখে দিছো, তো সেটা কয়েকদিন মানে কোনো খোঁজ খবর নেওয়া নাই বা শুকনো পড়ে আছে, সেখানে দেখবে কিছুদিন পরে তার উপর দিয়ে সাদা সাদা একটা অংশ পড়ে গেছে, ঠিক আছে? যেটাকে আমরা ছাতা পরে বলে থাকি। তো ওই জিনিসটা কি, ওই জিনিসটা কিন্তু ইস্ট, বুঝছো? যেটা ওখানে উপরে তৈরি হচ্ছে, বা ছত্রাক যেটাকে বলা হচ্ছে আর কি, বুঝছো?
আর যদি প্ল্যান্টের কথা চিন্তা করো, প্ল্যান্টটা কোথায় পাওয়া যায়, তুমি দেখবে যে অনেক পুরাতন গাছ, যাদের বাড়ি গ্রামে তারা দেখতে পারো যে অনেক পুরাতন গাছ, তো গাছের গুড়ির দিকে আর কি, যেখানে একটু ভেজা ভেজা অংশ থাকে, সেখানে কিন্তু এইগুলো পাওয়া যায় আর কি, মানে এই প্রজেকশনগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফানজাইয়ের একটা অংশ। তো সেগুলো সাধারণত মোল্ড হয় আর কি, হচ্ছে ইস্ট কিন্তু হয় না। আচ্ছা, দে অ্যাবজর্ব সিম্পল ইজিলি ডিজলভ নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ সুগারস থ্রু দেয়ার সেল ওয়ালস। ঠিক আছে, তো সাধারণত তারা কোন ধরনের খাবারকে শোষণ করবে? সাধারণত যেগুলো খুব সহজে শোষিত হয়, যেরকম সুগার, বুঝছো, সুগারগুলোকে তারা খুব সহজেই মানে শোষণ করবে কিসের মাধ্যমে? তাদের সেল ওয়ালের মাধ্যমে, অর্থাৎ তাদের যে দেহকোষ আছে বা কোষ প্রাচীর আছে, তার মাধ্যমে তারা এটা সংগ্রহ করবে। আর একটা জিনিস বলে রাখি যে ফানজাইয়ের যে কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেটা কি দ্বারা গঠিত? কাইটিন নামক একটা পদার্থ দ্বারা গঠিত। ঠিক আছে, কাইটিন, এটা একটু মনে রাখবা, CHITIN। ওকে, এরপর দেখো, দে গিভ অফ স্পেশাল ডাইজেস্টিভ এনজাইমস টু ব্রেক ডাউন কমপ্লেক্স নিউট্রিয়েন্টস ইনটু সিম্পলার ফর্মস দ্যাট দে ক্যান অ্যাবজর্ব। অর্থাৎ তাদের এমন কিছু এনজাইম আছে যাদের কাজ হচ্ছে কি, যে তোমার সে যে হোস্টের গায়ে আছে, তো সেখানে যদি কোনো কঠিন বা কমপ্লেক্স কোনো ফুডও থাকে, তাহলে সেটাকে সে ওই এনজাইমের মাধ্যমে একটা সিম্পল ফুডে কনভার্ট করবে, পরে সেটা সেখান থেকে সে অ্যাবজর্ব করে নেবে। ওকে, পরের স্লাইডটাতে আসো, দেখো ইস্ট নিয়ে এখানে ডিটেলস কথা বলা হয়েছে। ফার্স্টে দেখো কি বলছে, yeasts are chemoorganotropes as they can use inorganic chemicals as a source of energy. ওকে, তো ইস্টকে কেমোঅর্গানিক বলা হচ্ছে কারণ তারা কি করতে পারে? অজৈব খাবারকেও তারা এনার্জি হিসেবে ব্যবহার করতে পারে। সহজ কথায় যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে পাউরুটি রেখে গেছো, পাউরুটির মধ্যে তো কোনো প্রাণ নাই, কিন্তু তারপরে কিন্তু পাউরুটির মধ্যে ইস্ট তারা তৈরি হতে পারবে, বুঝছো? এই জন্য ওরা ইনঅর্গানিক খাবার যেটা, সেটাকেও তারা এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে। দে আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন নেচার, তো তারা খুবই মানে বিস্তারিতভাবে তারা প্রকৃতিতে ছড়িয়ে আছে। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফাউন্ড অ্যাজ এ হোয়াইট পাউডারি কোটিং অন ফ্রুটস অ্যান্ড লিভস, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে কোনো খাবার বা তোমার কি বলবো ফল বা ইসের উপর, পাতার উপরে দেখা যায় যে সাদা একটা পাউডারের মতো একটা মানে আবরণ পড়ছে, তো এটা সাধারণত ইস্ট, বুঝছো? ইস্টস ইনক্লুডিং ক্যান্ডিড অ্যালবিকান্স, এরপরে কি আছে, রোডোটোরু, লারোব্রা, toroplosis, and trichosporon cutenium have been found living in between people's toes as part of their skin flora. স্কিন ফ্লোরাটা কি? যেসব মাইক্রোবস বা যেসব মাইক্রো অর্গানিজমস মানুষের বডিতে নর্মালি করতে পারে আর কি, সার্ভাইভ করতে পারে বা মানে বেঁচে থাকতে পারে, তাদেরকে আমরা বলতেছি ফ্লোরা। ঠিক আছে, তো নর্মাল স্কিন ফ্লোরাতে আমাদের এইগুলো ইস্টগুলো সাধারণত থেকে থাকে, বুঝছো? মানুষের পায়ের পাতাতে অনেক সময় ইস্ট থেকে যায় নর্মাল ফ্লোরা হিসেবে। ঠিক আছে, they are also present in the gut flora of mammals and some insects and even in deep sea environments. ঠিক আছে, তো তারা আরও কোথায় পাওয়া যায় দেখো, গাট ফ্লোরাটা কি? তোমার ধরো অন্ত্রের মধ্যে মানুষের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের ভিতরে এনভায়রনমেন্টে কিছু পরিমাণই থাকে আর কি, এই ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে বা মাইক্রোবসগুলো থাকতে পারে, তখন এদেরকে বলা হচ্ছে গাট ফ্লোরা। ঠিক আছে, এবং এছাড়াও কিছু পতঙ্গ এবং তোমার যে গভীর সমুদ্র আছে, গভীর সমুদ্রের পরিবেশের মধ্যেও এই ধরনের ইস্টগুলোকে পাওয়া যাইতে পারে। ঠিক আছে, তো গভীর সমুদ্রে থাকলে তার সুবিধা হচ্ছে কি, যে তার তো মানে এমনি তো ক্লোরোফিল নাই, তার তো সূর্যালোকের প্রয়োজন হচ্ছে না, সানলাইট তার দরকার নাই, এই জন্য সে কোনো মতে একটা এনার্জি সোর্স পেলে সে সেখানে টিকে থাকতে পারবে। ওকে, এরপরে দেখো মরফোলজিটা কি, যে তার বাহ্যিক আকার অঙ্গ বা তার অঙ্গ সংস্থানটা কীরকম, তার সাইজ কীরকম, শেপ কীরকম, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। মরফোলজিটা কি দেখো, ইস্টস আর নন ফিলামেন্টাস। তো ফার্স্টে কি বলা হয়েছিল যে ফিলামেন্টাস যেগুলো সেগুলোকে মোল্ড বলা হতো, আর যেটা হচ্ছে তোমার কি নন ফিলামেন্টাস সেটা হচ্ছে ইস্ট। ইউনিসেলুলার এককোষী ফানজাই দ্যাট আর টিপিক্যালি স্পেরিক্যাল অর ওভাল, যারা সাধারণত কি হয় গোলাকার অথবা তোমার ডিম্বাকার। ইস্ট সেলস আর জেনারেলি লার্জার দেন ব্যাকটেরিয়া, এবং ইস্টের কোষগুলো ব্যাকটেরিয়ার চেয়ে সাধারণত বড় হবে একটু। ঠিক আছে, এটা তো স্বাভাবিক, বুঝতেইছো যে ইস্টের চেয়ে কি ব্যাকটেরিয়ার চেয়ে ইস্ট একটু সাইজে বড় হবে, কারণ এটা আমরা খালি চোখে দেখতে পারতেছি, ব্যাকটেরিয়া কিন্তু খালি চোখে আমরা সাধারণত দেখতে পাই না। দেয়ার সাইজ ক্যান ভ্যারি ডিপেন্ডিং
on the species, typically measuring 3 to 4 micrometer in diameter, although some yeast can reach over 40 micrometer. ঠিক আছে, সাইজটা দেখো বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তো গড় সাইজটা কত দেওয়া আছে 3 থেকে 4 মাইক্রোমিটার, কিন্তু এটা অনেক সময় 40 মাইক্রোমিটার হতে পারে। তো একটা তো দেখা যাবে না, অনেকগুলো যখন একসাথে থাকে তখন একটা কলোনিকে আমরা দেখতে পাই যে এখানে একটা ইস্টের কলোনি আছে। ঠিক আছে, yeasts have no flagella or other organelles for locomotion. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, পিলি দেখছিলাম, ফিমব্রি দেখছিলাম, সেগুলো ছিল কি ফ্লাজেলা ছিল, সেগুলো ছিল তার জন্য চলাচলের একটা অর্গান বা চলাচলের জন্য একটা তার মানে হাতিয়ার। কিন্তু এখানে যে আমাদের ইস্ট, তার মধ্যে কিন্তু চলাচলের কোনো অর্গান থাকবে না, অর্থাৎ সে যে জায়গাতে তৈরি হবে, যে জায়গাতে সে বসত করবে, তো তার সে জায়গাতেই থাকতে হবে, সে অন্য জায়গায় মুভ করে যাবে সেটা তার জন্য সম্ভব হয় না। ঠিক আছে, অর্থাৎ তার লোকোমোশনের কোনো অ্যাক্টিভিটি নাই। আচ্ছা দেখো, এরপর দেখো কি বলছে, ফিজিওলজি অফ ইস্ট। তো ইস্টের ফিজিওলজিটা কীরকম, বা ইস্টটা কীভাবে তারা তাদের রেগুলার বডি ফাংশনটা করে আর কি ক্যারি করে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। ইস্টস আর এবল টু উইথস্ট্যান্ড সার্টেন এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তো ইস্ট সাধারণত কিছু ক্ষেত্রে মানে অত্যন্ত প্রতিকূল পরিবেশে তারা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তো কারণ আমরা কি বললাম যে ইস্টের জন্য যে মানে নন অর্গানিক আর কি, ইনঅর্গানিক যে সোর্স আছে, এনার্জি সোর্স, সেটা সে ইউজ করতে পারে নিজের জন্য। তো এই জন্য সে সহজে এগুলোতে টিকে থাকতে পারে। They can grow in a medium with concentrations of sugar that inhibit most bacteria and can tolerate more acidic conditions than most other microbes. ঠিক আছে, এখানে বলতেছে যে তারা এমন একটা মানে মিডিয়ামে থাকতে পারে, যে মিডিয়ামে সুগারের কনসেন্ট্রেশন অনেক বেশি, যেখানে ব্যাকটেরিয়া পর্যন্ত বেঁচে থাকতে পারে না। যেখানে সুগারের কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয় তাহলে ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না, কিন্তু ইস্ট সেখানে টিকে থাকতে পারে। তো তোমাদের এখানে একটা মানে জানার জন্য তথ্য দিয়ে রাখি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজির একটা জ্ঞান, সেটা হচ্ছে আমরা যে নর্মাল সিরাপ খাই, তো সিরাপের সংজ্ঞায় বলা আছে যে দুইটা মানে স্ট্যান্ডার্ডের সিরাপ আছে, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার। তো আমেরিকার সিরাপের যেটা স্ট্যান্ডার্ড, সেখানে বলা হয়েছে যে 85% যদি সুগার থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিরাপ। অর্থাৎ একটা তুমি বোতল নিবা বা একটা বিকার নিবা, তার মধ্যে 85 গ্রাম কি নিবা, চিনি বা সুগার নিলা, তার মধ্যে ওয়াটার দিয়ে 100 ml করলা, তো এটা হচ্ছে সিরাপ বা তোমার নর্মাল সিরাপের সংযুক্তি। ঠিক আছে, তো এখন বলতেছে যে এই সিরাপটা দেওয়ার সুবিধা কি, কারণ এটাতে এত বেশি পরিমাণে চিনি দেওয়া আছে বা সুগার দেওয়া আছে যে ব্যাকটেরিয়া এর মধ্যে গ্রো করতে পারবে না, অর্থাৎ তোমার আলাদা করে কোনো প্রিজারভেটিভ ইউজ করতে হবে না। কিন্তু ইস্টের ক্ষেত্রে দেখো, ইস্ট কিন্তু এরকম পরিবেশে সে টিকে থাকতে পারে, অর্থাৎ যেখানে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারতেছে না সুগারের কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে, কিন্তু ইস্ট কিন্তু সেখানে ইজিলি টিকে থাকতে পারতেছে। আর একটা কথা বলতেছে, অ্যান্ড ক্যান টলারেট মোর অ্যাসিডিক কন্ডিশনস দ্যান মোস্ট আদার মাইক্রোবস, এবং খুব বেশি অ্যাসিডিক কন্ডিশনে সে সহ্য করতে পারবে, যেখানে অন্যান্য মাইক্রোব সেটা পারবে না। Some yeasts are facultative and can grow under both aerobic and anaerobic conditions. তো কিছু ইস্ট আছে যারা ফ্যাকাল্টেটিভ অর্থাৎ সুবিধাবাদী, তারা অ্যারোবিক অর্থাৎ বায়বীয় অবস্থাতে বেঁচে থাকতে পারে, আবার অবায়বীয় অবস্থায় তারা বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, yeasts best grow at temperature ranging from 20 to 28 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ নর্মালি আমাদের দেশে যে টেম্পারেচার আছে 20 থেকে 28 বা আমাদের একটু বেশি হয় আর কি, তো এই টেম্পারেচারে তারা সবচেয়ে ভালো গ্রো করতে পারে। এবং একটা অ্যাসিডিক পিএইচটি কত 3.4 টু 3.5 টু 4, অর্থাৎ মোটামুটি ভালোই অ্যাসিডিক একটা কন্ডিশন, সেখানে তারা সবচেয়ে ভালো গ্রো করে। ফানজাই ক্যান ইউজ অর্গানিক নাইট্রোজেন অ্যাজ নিউট্রিয়েন্ট, এবং ফানজাইটা সে অর্গানিক নাইট্রোজেনটাকেও সে নিজের নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করতে পারবে। ওকে, এরপর দেখো রিপ্রোডাকশন। আমাদের রিপ্রোডাকশন আমরা কি বলছিলাম, দুই ধরনের, একটা হচ্ছে সেক্সুয়ালি, একটা হচ্ছে অ্যাসেক্সুয়ালি। তো অ্যাসেক্সুয়ালি আবার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে বার্ডিং। ঠিক আছে, তো ফিশনটা তো আমাদের মনে থাকার কথা। আচ্ছা, ফার্স্টে বার্ডিং আছে, বার্ডিংটাই পড়ি আমরা। বার্ডিংটা কি, এর আগে আমরা বলছিলাম যখন ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনটা পড়ছিলাম তখন দেখছিলাম বার্ডিং হচ্ছে যে মুকুল উদ্গম হওয়া বা কুড়ি তৈরি করা। ঠিক আছে, তো একটা গোলাকার ইস্ট ছিল, ঠিক আছে, সেখান থেকে একটা মুকুলের মতো প্রজেকশন বের হবে, পরে ধীরে ধীরে তার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র যাবে, নিউক্লিয়াস বা অন্যান্য জিনিসপত্র যাবে, পরে জাস্ট আলাদা হয়ে নতুন একটা ইস্ট তৈরি করবে। ঠিক আছে, ডিটেলসে কি লিখছে দেখো,
ইস্ট রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই এ প্রসেস কল্ড বার্ডিং, ঠিক আছে, বার্ডিংয়ের মাধ্যমে বা মুখরোদ্গম পদ্ধতিতে তারা অযৌন প্রজনন করবে। ইন বার্ডিং দ্য প্যারেন্ট সেল ফর্মস এ প্রোটিউবারেন্স অর বার্ড অন ইটস আউটার সারফেস, ঠিক আছে, অর্থাৎ প্যারেন্ট সেলটা কী করবে, একটা মুকুল তৈরি করবে ফার্স্টে, এবং তার বাইরের দিকে আর কি, মানে সারফেসের বাইরের দিকে একটা মুকুল তৈরি করবে। অ্যাজ দ্য বার্ড ইলংগেটস দ্য প্যারেন্ট সেলস নিউক্লিয়াস ডিভাইডস অ্যান্ড অন নিউক্লিয়াস মাইগ্রেটস ইন্টু দ্য ইলংগেটেড বার্ড, অর্থাৎ ধীরে ধীরে যখন এই মুকুলটা বড় হইতে থাকবে তখন মূল যে ইস্ট আছে তার যে নিউক্লিয়াস সেটা দুই ভাগে ভাগ হবে, এবং একটা ভাগ কোথায় ঢুকবে, ওই মুকুলের মধ্যে ঢুকে পড়বে। ওকে, সেল ওয়াল ম্যাটেরিয়াল ইজ দেন ফর্মস বিটুইন দ্য বার্ড অ্যান্ড দ্য প্যারেন্ট সেল, ঠিক আছে, পরবর্তীতে সেল ওয়ালের যে বাকি যে জিনিসগুলো দরকার অর্থাৎ কোষপ্রাচীর সেটা ওই দুইটা ইসের মধ্যে মুকুল এবং মূল বডির মধ্যে তৈরি হবে আর কি। আচ্ছা, অ্যান্ড দ্য বার্ড ইভেনচুয়ালি ব্রেক্স অ্যাওয়ে, এবং পরবর্তী ধাপে এইটা বার্ডটা বা তোমার মুকুলটা ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। অন ইস্ট সেল ক্যান ইন টাইম প্রডিউস আপ টু 24 ডটার, অর্থাৎ একটা ইস্টের সেল বা একটা ইস্টের কোষ একই টাইমে 24টা ডটার সেল তৈরি করতে পারবে, অর্থাৎ 24টা সে বার্ডের মাধ্যমে সে করতে পারবে আর কি, যে নতুন সেল তৈরি করতে পারবে। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে স্যাকারোমাইসিস, এটা একটা ইস্ট যার মাধ্যমে, যেটা এই বার্ডিংয়ের মাধ্যমে সে কী করবে, সে অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের যেটা বলছে ফিশন। ফিশনটা কি, আমরা আগেই বলছিলাম ফিশন এবং ফিউশন দুইটা বিক্রিয়া ছিল। তো ফিশনটা হচ্ছে যখন একটা জিনিস ভেঙে দুইটা জিনিস তৈরি হবে, একাধিক জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে ফিশন। আর ফিউশনটা কি, যে একাধিক জিনিস মিলে একটা সিঙ্গেল জিনিস তৈরি হবে, সেটাকে আমরা বলতেছিলাম ফিউশন। ওকে, তো ফিশনটা দেখো, ডিউরিং ফিশন দ্য প্যারেন্ট সেল ইলংগেটস, তো ফিশনের সময় আমাদের যে মূল যে সেলটা আছে বা মাতৃকোষটা আছে সেটা লম্বা হতে থাকবে, ঠিক আছে, অ্যান্ড নিউক্লিয়াস ডিভাইডস ইনটু টু, এবং নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, হুইচ মুভ অ্যাপার্ট, এবং তারা দুই প্রান্তে চলে যাবে। ওকে, meanwhile a ring like in growth appear at the middle of the cell wall of the east, which later extends towards the center, dividing the two daughter nuclei by a septum, অর্থাৎ পরবর্তীতে মাঝখানে একটা গোলাকার জিনিস তৈরি হবে যেটা সেল ওয়ালের মাঝখানে থাকবে, এবং যেটা ধীরে ধীরে বড় হয়ে দুইটা সেলকে, ডটার সেলকে তারা আলাদা করে ফেলে একটা পর্দার মাধ্যমে, ঠিক আছে। The septum thickens and finally separates, resulting in the formation of two daughter cells, ঠিক আছে। পরবর্তীতে এই পর্দা যেটা সেপ্টাম যেটা তৈরি হলো সেটা ধীরে ধীরে মোটা হতে থাকবে, ঠিক আছে। মোটা হতে হতে কী করবে, তো ওই দুইটা যে মেইন ডটার সেল ছিল ওর মাঝখান দিয়ে পুরোপুরি তাদেরকে আলাদা করে ফেলবে, ঠিক আছে। আলাদা করে ফেললে তাহলে দুইটা নতুন ডটার সেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এক্সাম্পলটা কী দিয়েছে, সিজোস্যাকারোমাইসিস ডিভাইড ইভেনলি বাই ফিশন টু প্রডিউস টু নিউ সেল, ঠিক আছে। তো এখানে একটা উদাহরণ দেওয়া সিজোস্যাকারোমাইসিস, সেটা কী করবে, মানে খুব সমানভাবে তারা ফিশনের মাধ্যমে দুইটা নতুন সেল তৈরি করবে, ঠিক আছে। তো ফিশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হচ্ছে যে এটা কিন্তু দুইটা নতুন সেল তৈরি হচ্ছে এবং দুইটা প্রায় সমান হচ্ছে, ঠিক আছে। তো নিচে দেখো ফিগারটা দিয়ে আছে, ফার্স্ট হচ্ছে প্যারেন্ট সেল, ঠিক আছে, প্যারেন্ট সেলটা যেরকম ছিল একটা গোলাকার সেল আছে, ঠিক আছে। এরপরের ধাপে দেখো, দ্বিতীয় ধাপে কি হচ্ছে, দুই পাশ থেকে সেল ওয়ালটা ভিতর দিকে একটু চেপে যাচ্ছে, ঠিক আছে। এর মাঝখানে কিন্তু ভিতরে যে নিউক্লিয়াস সেটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে, দেখছো। এরপর 3 নম্বর স্টেপে কি করতেছে, 3 নম্বর স্টেপে এসে আমাদের যে নিউক্লিয়াস দুইটা ভাগ ছিল সেই দুইটা নিউক্লিয়াস কিন্তু দুই পাশে চলে গেল, ঠিক আছে। দুই পাশে যখন চলে গেল মাঝখান দিয়ে কিন্তু আবার দেখো দুইটা সেলের মাঝখান দিয়ে আবার একটা নতুন সেপ্টাম বা নতুন একটা পর্দা চলে আসলো, ঠিক আছে, নতুন পর্দা চলে আসলো। তখন দেখো দুইটা পর্দা যখন আবার থিকেন হয়ে গেল বা মোটা হয়ে গেল, তখন জাস্ট আমাদের যে ডটার সেল সে দুইটা আমরা পুরোপুরি পেয়ে গেলাম, আচ্ছা। অর্থাৎ সিঙ্গেল একটা প্যারেন্ট সেল ছিল, সেখান থেকে আমরা দুইটা ডটার সেল পেয়ে গেলাম, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে কিন্তু এরকম কোশ্চেন না এসে একটু ঘোরায় আসতে পারে, যেরকম যে নিউক্লিয়ার ফিশন না, যে ইস্টের যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তার মধ্যে দুইটা প্রসেস, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে বার্ডিং। তো বার্ডিং এবং ফিশনের মধ্যে মেইন সিমিলারিটি কী বা ডিসিমিলারিটিগুলো কী।
বা তোমাকে অন্য ধরনের একটা দেওয়া হলো আর কি, স্টেম দেওয়া হলো যে কোন একটা ইস্ট সে খুব ভালো একটা পজিশনে আছে, অর্থাৎ ভালো পজিশন বলতে এনভায়রনমেন্ট ভালো, খুব মানে খাবার দাবার খুব ভালো পাচ্ছে, সে তখন কোন ধরনের মানে সেল ডিভিশন বা কোন ধরনের রিপ্রোডাকশনকে সে প্রেফার করবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে স্যাকারামাইসিস সে কিন্তু কী করতেছিল, যে একেবারে সে বার্ডিংয়ের মাধ্যমে একটা সেল থেকে 24টা ডটার সেল তৈরি করতেছিল, আর ফিশনের মাধ্যমে কিন্তু একটা থেকে মাত্র 2টে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অ্যান্সার করতে হবে যে ফিশন কি এবং বার্ডিং কি, এবং দুইটির মধ্যে বেসিক সিমিলারিটি কী বা ডিসিমিলারিটিগুলো কী কী হইতে পারে। ঠিক আছে, তো এটাই মোটামুটি পড়া। তো বিস্তারিত ইনশাল্লাহ লাইভ ক্লাসে কথা বলা হবে।